বেলডাঙ্গা কাণ্ডের তদন্তভার নিয়েছে এনআইএ, কিন্তু এনআইএ কে কেস ডায়েরি দেয়নি রাজ্য পুলিশ, এমনটাই অভিযোগ করা হয়েছে এনআইএ এর পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখবো যে আদালতে অভিযোগ করেছে এনআইএ বেলডাঙ্গা মামলায় কেস ডায়েরি রাজ্য পুলিশ দেয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেস ডায়েরি হস্তান্তর করছে না রাজ্য পুলিশ। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানালো এনআইএ, কেস ডায়েরি হস্তান্তরের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আদালতে সওয়াল এনআইএর। অবিলম্বে সিডি দেওয়া হোক এনআইএকে, আদালতে আর্জি জানানো হয়েছে এনআইএর পক্ষ থেকে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। বেলডাঙ্গা মামলায় কেস ডায়েরি এখনো পর্যন্ত রাজ্য পুলিশ দেয়নি, আদালতে এমনটাই অভিযোগ এনআইএ। কেস ডায়েরি হস্তান্তরের উপর কোনো রকম স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, আদালতে সওয়াল করা হয় এনআইএর পক্ষ থেকে। সৌভিক মজুমদার প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন। সৌভিক, এনআইএর পক্ষ থেকে আদালতে ঠিক কি বলা হয়েছে? দেখো, এনআইএর তরফ থেকে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে অভিযোগ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরেও এখনো পর্যন্ত বেলডাঙ্গার অশান্তির মামলায় তারা কেস ডায়েরি হস্তান্তর করছে না। অর্থাৎ রাজ্য পুলিশ এখনো পর্যন্ত এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তর করেনি বলে তারা অভিযোগ করছেন। ফলে এনআইএ তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে যে যেন অবিলম্বে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই কেস ডায়েরি হস্তান্তর করবার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশ যেন মাননীয় প্রধান বিচারপতি দেন, সেই আবেদন তারা কলকাতা হাইকোর্টে রেখেছেন। এখন তুমি জানো যে এই মামলা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলা আবারও কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় এবং সেখানে স্পষ্টত বলা হয় যে এনআইএ কে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট ফাইল করতে হবে এবং সেই রিপোর্ট ফাইল করে বলতে হবে যে এখানে যে তারা ইউএপিএ ধারায় বিভিন্ন যে ধারাগুলো রয়েছে সেগুলো তারা যুক্ত করেছেন এই মামলার ক্ষেত্রে, সেই ধারাগুলো যুক্ত করার কি যৌক্তিকতা রয়েছে সেটা তাদেরকে কলকাতা হাইকোর্টের কাছে বলতে হবে। এই মর্মে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠিয়েছিল, কিন্তু এনআইএর তদন্তের ওপর কোনো রকম স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। ফলে সেই কারণেই কিন্তু আজকে এনআইএর বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর বা সুপ্রিম কোর্টের কোনো রকম স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে কেস ডায়েরি এনআইএ কে হস্তান্তর করা হচ্ছে না। ফলে এনআইএ যতক্ষণ না পর্যন্ত রাজ্য পুলিশের কেস ডায়েরি হাতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মামলা পূর্ণাঙ্গভাবে তারা খতিয়ে দেখতে পারছেন না। ফলে সেক্ষেত্রে তাদের এই মামলার যে ইনভেস্টিগেশন রয়েছে এবং যে ইনভেস্টিগেশন তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের বলে করছেন, সেই নির্দেশকে কিন্তু তারা মান্যতা দিতে তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের এই ইনভেস্টিগেশন করতে গিয়ে তাদেরকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ফলে এই মামলার ক্ষেত্রে যেন অবিলম্বে কেস ডায়েরি হস্তান্তর করা হয় সেই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিক, সেই আবেদন এনআইএ এর তরফ থেকে করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হবে এবং সেই সময় কিন্তু যা নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্ট দেবে। মাধুরী, ধন্যবাদ সৌভিক। এদিকে বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশ এনআইএ টানাপোড়েন চলছে। কেস ডায়েরি নিয়ে টানাপোড়েন সেটা তো আপনাদের সামনে রাখলাম, অন্যদিকে আসামিদের কোর্টে পেশ করা নিয়েও কিন্তু টানাপোড়েন অব্যাহত। আপনাদের যেমনটা জানিয়ে রাখি যে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ধৃত 36 জনের মধ্যে 31 জনকে আদালতে হাজিরার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে 31 জন আসামিকে কোর্টে হাজির করালো না রাজ্য পুলিশ, তাদের ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়। এনআইএ সূত্রে খবর, আইন শৃঙ্খলার কারণে তাদেরকে সশরীরে হাজির করানো যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়। অন্যদিকে এনআইএর তরফে দাবি করা হয় আদালতের নির্দেশের পর ইমেল করে পুলিশের কাছে কেস ডায়েরি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। এর আগে এই বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত নিয়ে কিন্তু যখন আদালতে শুনানি চলছিল তখন প্রধান বিচারক সুকুমার রায় তিনি যেমনটা বলেছিলেন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে কোথাও কি বলা হয়েছে যে কেস ডায়েরি দেওয়া যাবে না? তদন্ত শুরু করার পর কেস ডায়েরি না দেওয়া তদন্ত নষ্ট করার সমান। পাশাপাশি তিনি নির্দেশ দেন 26শে ফেব্রুয়ারির মধ্যে এনআইএকে কেস ডায়েরি দিতে হবে, আর রিপোর্ট দেবেন মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং তদন্তকারী আধিকারিক। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। এটাই তো পশ্চিমবঙ্গের বাস্তব স্থিতি। ভোট পরবর্তী হিংসা 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হলেন। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা হয়েছে।
সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করছে, সহযোগিতা তো অনেক দূরের কথা, অসহযোগিতারও ওপরে সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছেন। তো যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে, ইডির ক্ষেত্রে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই এনআই এর ক্ষেত্রেই হবে। এখানে কোনো সরকার নেই। তারা আদৌ কেস ডায়েরি পায়নি, না পাওয়ার পরেও আবার আবদার করছে। কারণ আমরা দেখেছি অনেক সময় কেন্দ্রীয় সংস্থাগুলো সব কিছু পেয়ে গিয়েও ঢোক গিলে পরে মিথ্যে কথা বলে যা পাইনি তো আমরা। কারণ সবকটা সংস্থাই অপদার্থ, তাদের এ পর্যন্ত কোনো কাজে আমরা সাকসেস দেখিনি, আপনারাও দেখাতে পারবেন না। বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যার পোস্টার লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির বেশ কয়েকজনকে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চলবে এই উৎসব। সিনেমাকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ নতুন নয়। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মুখেও কি তেমনটাই হতে চলেছে? আগামী বুধবার থেকে SRFTI অর্থাৎ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হতে চলেছে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এক সপ্তাহ আগে সেই চলচ্চিত্র উৎসবের পোস্টার লঞ্চ হলো, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির পরিচিত মুখেরা। যদিও একে অরাজনৈতিক চলচ্চিত্র উৎসব বলেই দাবি করছেন তারা। না, এখানে আমি আজকে এসেছি বন্ধু হিসেবে, এবং রাজনীতির জগতে আসার আগে তো আমার একটা অন্য পরিচয় খুব স্ট্রং ভাবে ছিল। আমি হঠাৎ করে রাজনীতিতে এসেছি, কিন্তু তার আগে আমার নিজের একটা আলাদা পরিচিতি ছিল, এবং সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, ভুলতে চাইও না। আগামী দিনে সেটা নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে। সুতরাং সেখানে আমার রাজনৈতিক কাজ সেটা পাশাপাশি চলছে অবশ্যই, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। যদিও বা এটা ঠিক বিধানসভার ভোটে আগে অনেকদিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম, কিন্তু এটা মানে ইট ইজ জাস্ট হয়ে গেছে কি এই 24 থেকে 25 থেকে 28, বা তার সাথে কোনো এত প্ল্যান করে হয়নি কি সামনে বিধানসভা ভোট। বিকজ আমরা কজন আছি যারা রাজনীতির জগতে, বাকি তো সবাই কালচারাল জগৎ থেকেই রয়েছে। আমাদের চেষ্টাটা হচ্ছে যে কোনো রকম ভাবে কে কোন মত পথ, কে কোন রং, সেটাকে না দেখে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবেই যোগ্যতাকে মাপবার মাপকাঠি কার্যত হয়ে গেছে পশ্চিমবঙ্গকে। গুণী মানুষেরা হন, তারা কোথাও একটুখানি থমকে যাচ্ছে। তার বাইরে গিয়ে যখন একটা চেষ্টা চলে, সেটাকে সাধুবাদ জানাতেই হয়। আয়োজকরা জানিয়েছেন, ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষকে স্মরণ করে চলচ্চিত্র উৎসবের প্রথম ছবি হিসেবে দেখানো হবে তার পরিচালিত ছবি তিতাস একটি নদীর নাম। এছাড়াও উত্তম কুমার ও অভিনেতা সন্তোষ দত্তের অভিনীত ছবিও দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। বিজেপি নেতাদের পক্ষ থেকে তারা অরাজনৈতিকভাবে কখনো ফুটবল খেলা, কখনো থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করেছেন। এবার কি চলচ্চিত্র উৎসব হতে চলেছে জনসংযোগের হাতিয়ার? কতটা সফল হবেন তারা, সেই প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.